আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফুল স্পোকেন ইংলিশ কোর্স মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ করে আমাদের রমজান মাসের বিশেষ উদ্যোগ এই কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনারা প্রথম ক্লাসটি করেছেন। অসংখ্য ছাত্র আমি আহ, আমি মাগরিবের পর ইফতারির আগ দিয়ে বা ইফতারির পর দিয়ে দেখছিলাম যে প্রায় 40,000 শিক্ষার্থী বা 40,000 ভিউয়ার আমাদের প্রথম ক্লাসটি দেখেছেন। আলহামদুলিল্লাহ, শেয়ারের সংখ্যাও অনেক ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শুক্রিয়া। অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। এবং বইয়ের জন্য কালকের ক্লাসের পর থেকে আমরা এতটা ব্যস্ত সময় পার করছি যে আমাদের অন্য সবগুলো কার্যক্রমে বিঘ্ন ঘটছে। আমাদের যারা ফোন ধরে তারা শুধু বই নিয়ে সারাদিন ব্যস্ত ছিলেন এবং আমি বাধ্য হয়েছি, প্রথমে ফোনে সমাধান দেওয়া হচ্ছিল কিভাবে বই পাওয়া যাবে। আমি বাধ্য হয়েছি মাগরিবের আগ দিয়ে পোস্ট দিতে যে বইটি কিভাবে সংগ্রহ করা যাবে। এবং আপনারা আলহামদুলিল্লাহ এত আগ্রহ দেখিয়েছেন যে আমাদের স্টকে যে বইগুলো ছিল প্রায় শেষ, হয়তো আজকে রাতের মধ্যেই এই বই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আহ, যারা উম, হচ্ছে বই সম্পর্কে এখনো জানেন না তাদের জন্য একটু বলা যে আপনি আমাদের বইটা নেওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে পুরো কোর্সটা করতে হবে। আমরা কিন্তু বইটা কোথাও বিক্রি করি না। আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর বই আমরা ছাপিয়েছি এবং আমাদের ছাত্রদের মধ্যে দিয়েছি, কিন্তু কখনো বিক্রি করিনি কোর্স করা ছাড়া অন্য কারো কাছে। অর্থাৎ যারা কোর্স করে তাদের জন্য আমাদের বইটি বাজারে আহ, স্বাভাবিকভাবে যে বইগুলো বিক্রি হয় তেমন কোনো বই না। আমরা মনে করি এটা কোর্সের ম্যাটেরিয়াল। তো সেজন্য কোর্স করা ছাড়া আমরা কারোর নিকট এটা বিক্রি করতে ইচ্ছুক না, আগেও করিনি, সামনে করতে ইচ্ছুক না। আপনারা যদি বইটা কিনতে চান না, তার শর্ত আছে যে আমাদের সবগুলো ক্লাস করতে হবে। এই শর্তে আপনারা বইটা ক্রয় করতে পারেন। আহ, আমরা বইটার কিভাবে ক্রয় করতে হবে সবকিছু আমরা গ্রুপের একটা পোস্টে দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু বলি, বইটার মূল্য হচ্ছে 400 টাকা, আর হচ্ছে কুরিয়ার চার্জ পড়বে 60 টাকা। 460 টাকা আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে পাঠিয়ে ওই পোস্টে কমেন্ট করলেই সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে বই আশা করি আপনার এলাকায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা কথা না বাড়াই আমরা পড়ায় চলে যাচ্ছি। শুধু বই না, আমরা আসলে আপনাদের সবগুলো রেসপন্সই অভিভূত। আমরা আমাদের মাদাইন হিসাবের কথা বলেছিলাম গত ক্লাসে, আমরা বলেছিলাম আমাদের ডিপ্লোমা ইন ইংলিশ বিভাগের। আজকে সারাদিনই মাদাইন হিসাবের এত বেশি অভিভাবক আমাদের প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের সেটাও ভর্তি কার্যক্রম সামলাতে হিমশিম খেতে হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদাইন হিসাবে ভর্তি প্রায় শেষের দিকে। ডিপ্লোমারও সে একই অবস্থা। মাদাইন হিসাবে ছাত্ররা যেহেতু ভর্তি ইন্টারভিউ দিতে হয় সেজন্য তাদের উপস্থিতি আজকে বেশি ছিল। ডিপ্লোমা ছাত্ররা ফোনে ফোনে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক শুক্রিয়া। আমরা দোয়া করবেন আমরা যেন খুব সুন্দরভাবে এই কোর্সটা সমাপ্ত করতে পারি, একই সাথে আপনারা অন্য অন্য যে বিভাগগুলোতে ভর্তি হচ্ছেন সেগুলো যেন আমরা হক আদায় করতে পারি, সুন্দরভাবে সমাপন করতে পারি। আমরা পড়ায় চলে যাব। তার আগে আমি একটু প্রশ্ন করব যে গতকালকে আমরা যে পড়া দিয়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ন্ট আই ইট আমি খাবো না, এই বিষয়গুলো আপনি ভালো করে মুখস্থ করেছেন কিনা? যদি মুখস্থ না করে থাকেন, আহ আমাদের সরাসরি ক্লাসে বসলে বলতাম যে ক্লাস থেকে উঠে যান, মুখস্থ করে আসেন, তারপরে ক্লাসে বসবেন। এখন তো সেটা বলার সুযোগ নেই। আহ, এখন কি বলবো বলেন, যে এটা মুখস্থ যদি না করেন তাহলে আজকের যে ক্লাস সেই ক্লাসে খুব বেশি ফায়দা হবে না। এটা মুখস্থ করে তারপরে হচ্ছে আজকে ক্লাসে বসলে ফায়দা হবে। আমি একবার বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এখনই মুখস্থ করে নেওয়ার জন্য যারা মুখস্থ হয়নি। আই উইল ইট আমি খাবো, আই উইল ইট। আচ্ছা, কেউ অনেকে বলছেন যে সাউন্ড বাড়িয়ে দিতে, যে আমরা সাউন্ডটা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ন্ট আই ইট আমি কি খাবো না। সবাই একটু মুখস্থ করে ফেলবেন। 1 মিনিট সময় দিচ্ছি। এবং আবারও সবাইকে অনুরোধ করবো, আপনারা গত ক্লাসটা যেভাবে শেয়ার দিয়েছিলেন বহু মানুষ আপনার মাধ্যমে উপকৃত হয়েছে। আপনার কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। আমরা কমেন্টগুলো পড়েছি, আলহামদুলিল্লাহ এত ভালো ভালো কমেন্ট পেয়েছি। সবাই শুক্রিয়া জাযাকাল্লাহ জানাচ্ছে এবং এর একটা প্রতিদান অবশ্যই আপনারা যারা শেয়ারের মাধ্যমে এত মানুষ দেখছি, এত মানুষ আমাদের জন্য দোয়া করছে, এই একটা দোয়ার একটা অংশ আপনারাও পাবেন ইনশাল্লাহ। একটা অংশ না, পুরো অংশটাই পাবেন। তো আজকের ক্লাসে সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আমরা এখনো রিভাইসে আছি, মানে গতকালকে পড়াই আছি। নতুন পড়া শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। সবাই শেয়ার করে দিবেন।
ঠিক গতকালকে যেভাবে ক্লাস করেছিলেন। এটা ছাড়া আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। শিক্ষক হিসেবে একটু চেয়ে নিচ্ছি আপনারা অন্যদের কাছে আপনার এই জ্ঞানটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ। আমরা চাই সকল মাদ্রাসার ছাত্র আহ ইংরেজি শিখে ফেলুক এবং আরবিতে তারা প্রচুর দক্ষ হয়ে ইংরেজি মাধ্যমে তার পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করুক। কোরআন এবং হাদিসে প্রচুর দক্ষ হয়ে পুরো পৃথিবীব্যাপী ইসলাম প্রচার করুক ইংরেজি ভাষা দিয়ে। এটা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সবাই শেয়ার করে দিবেন। নতুন যারা যুক্ত হয়েছেন তারা নাম, আপনার পরিচয় এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আমাদের নতুন পড়া চলে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস 2। আবার বলছি, যারা গতকালকে পড়াটা ভালো করে পড়ে আসেননি তারা কিন্তু এখন ক্লাসে মানে বসার অনুমতি নেই। গতকালকে পড়া একদিনের পর একদিন আদায় করতে হবে, তারপরে বসার অনুমতি আছে। সবাই শেয়ার করে দিয়েছেন তো? আমরা পড়া শুরু করছি। কতজন মানুষ দেখতেছি? মাশাআল্লাহ, প্রায় 1200 মানুষ একসাথে দেখছি। আমরা আজকে পড়া শুরু করছি। আমার সাথে জোরে জোরে বলবেন, আমরা কিছু শব্দার্থ মুখস্থ করে সামনে আগাবো। ফাদার, ফাদার, মাদার। ফাদার বাবা, মাদার মা। ব্রাদার, ব্রাদার ভাই। সিস্টার বোন, সিস্টার বোন। আঙ্কল, আঙ্কল চাচা অথবা মামা, ফুফা, খালু হতে পারে। আঙ্কল সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে চাচা। আঙ্কল, এই কিছু শব্দের আলাদা আলাদা ইংরেজিও আছে, তবে আঙ্কল বললেও হয়ে যায়। আন্ট, আন্ট চাচি, মামি, ফুফু, খালা সবই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু। এনিমি, এনিমি শত্রু। এরপরে আসি আরেকটা শব্দ, কাজন। কাজন, এটা দিয়ে কতগুলো অর্থ হয় দেখেন। চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ছেলেও হয় মেয়েও হয়, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। এক শব্দ দিয়ে মানে কতগুলো সব অর্থ পেয়ে যাচ্ছেন। খাজন, খাজন, খাজন। সবগুলো আরেকবার বলে দিচ্ছি। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কল চাচা, আন্ট চাচি, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, খাজন চাচাতো ভাই, এছাড়া চাচাতো বোন সবকিছু হতে পারে। এবার আমরা কি পড়বো? এবার হচ্ছে আমার ভাই, তোমার ভাই, আমার বন্ধু, তোমার বন্ধু, এগুলো পড়বো। মূলত আজকের ক্লাসের মূল উদ্দেশ্য যদি বলি, নতুন আমরা কোনো বাক্য গঠন শিখবো না আজকে ক্লাসে। গতকালকে যে বাক্য গঠনটা পড়েছি সেটাই পড়বো, তবে তার সাথে আমরা এমন কিছু শব্দ যুক্ত করব, এমন কিছু অংশ যুক্ত করব যার মাধ্যমে গতকালকের বাক্যগুলোকে আমরা টেনে টেনে অনেক বড় করতে পারবো। যেমন গতকালকে আমরা পড়েছি আমি খাবো, সে খাবে। আজকে আমরা বলবো আমার বন্ধু খাবে, আমার বন্ধু যাবে। এটা কিন্তু আমরা গতকালকে পড়তে পারিনি। অর্থাৎ গতকালকের বাক্যগুলোকে আমরা অনেক টেনে টেনে বড় করব। পাশাপাশি গতকালকের বাক্যগুলো দিয়ে অসংখ্য প্রশ্ন আমরা শিখবো। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এবং ক্লাস একটু পড়া বেশি। আমরা আমাদের কৌশল হচ্ছে প্রথম দিক দিয়ে একটু বেশি পড়াই। অন্য অনেক স্থানে প্রথম দিক দিয়ে কম পড়াই, কিন্তু আমরা প্রথম দিক দিয়ে বেশি পড়াই, কারণ আমরা জানি এই সময় ছাত্ররা অনেক বেশি মনোযোগী থাকে, যা দিব সেটাই নিতে পারে। সেজন্য আজকে একটু পড়াও বেশি হবে। মাই ফ্রেন্ড আমার বন্ধু, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু। আবার বলি, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু। শেষের দুটো একসাথে বলা যায় এইভাবে, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড তার বন্ধু। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড তার বন্ধু। আচ্ছা, এরপরটা আসি। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। একটু মুখস্থ করে ফেললে, একটা দিয়ে মুখস্থ করে ফেললে বাকি সব এমনি চলে আসবে। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড তার বন্ধু। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। দেখেন এখন এখানে বন্ধু দিয়ে পড়েছি, আপনি কিন্তু এখন যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন। আমার বাবা, মাই ফাদার,
তোমার বাবা ইয়োর ফাদার, তার বাবা হিজ ফাদার, হার ফাদার, আমাদের বাবা আওয়ার ফাদার, তোমাদের বাবা ইয়োর ফাদার, তাদের বাবা দেয়ার ফাদার। আমার ভাই মাই ব্রাদার, তোমার ভাই ইয়োর ব্রাদার, তার ভাই হিজ ব্রাদার, মেয়ে হলে হার ব্রাদার, আমাদের ভাই আওয়ার ব্রাদার, তোমাদের ভাই ইয়োর ব্রাদার, তাদের ভাই দেয়ার ব্রাদার। যত শব্দ আপনি চান সবগুলো কিন্তু এভাবে ব্যবহার করতে পারবেন। আমরা বাক্য বানাবো, এই শব্দগুলো আমাদের মূল কাজ হচ্ছে কি বাক্য বানাবো। আমরা গতকালকে পড়েছিলাম আই উইল ইট, হি উইল ইট, রাশেদ উইল ইট, কিন্তু মাই ফ্রেন্ড কিন্তু বলিনি। আজকে আমরা মাই ফ্রেন্ড দিয়ে পড়বো। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে, এটা মেয়েদের ক্ষেত্রে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। আমাদের বন্ধু একজন কিন্তু হতে পারে, যেমন আওয়ার ফাদার, আমাদের বাবা একজন হতে পারে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি আমার বন্ধু, তোমার বন্ধু, অর্থাৎ আমি এবং তুমি, এগুলোর সাথে র যুক্ত হয়ে আমার বন্ধু, আমার ভাই, তোমার ভাই, তার ভাই, এগুলো যুক্ত হচ্ছিল। এখানে কিন্তু শুধু বন্ধু যুক্ত হবে না, ভাই যুক্ত হতে পারবে, চাচা যুক্ত হতে পারবে, মামা যুক্ত হতে পারবে, সবকিছু যুক্ত হতে পারবে। যুক্ত হচ্ছিল আমার আর তোমার সাথে। এবার আমরা দেখব আমার তোমার ছাড়া যদি মানুষের নামের সাথে সরাসরি যুক্ত হয়, যে রাশেদের বন্ধু, তাহলে কি হবে সেটা আমরা দেখব। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ড। ফাতেমার বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড। শিক্ষকের বন্ধু, টিচার্স ফ্রেন্ড। এটা একটু সুন্দর করে বলা যায় যদি এরকম মানুষের নাম ছাড়া পদবি আসে, তাহলে একটু দা যুক্ত করে বলবেন এভাবে, দ্য টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আবার শুধু টিচার্স ফ্রেন্ড বললেও হয়ে যায়, তবে সুন্দর হচ্ছে দ্য টিচার্স ফ্রেন্ড। তবে আমরা আবার বলি রাশেদের বন্ধু, রাশেদস ফ্রেন্ড। কি হচ্ছে না হচ্ছে এত বেশি গবেষণা করার দরকার নেই। এখানে শুধু একটা এস যুক্ত হচ্ছে আর উপরে একটা চিহ্নের মতো আছে, এটা কি সেটা জানা দরকার নেই আপাতত। আচ্ছা বলে দিচ্ছি, কিন্তু এগুলো মনে রাখা জরুরি না। অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি, আর এটা হচ্ছে এস, এই দুইটা মিলে যুক্ত হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, দুইটা মিলে একসাথে বলে। আর সব মিলে হচ্ছে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। তবে এই যে এই নামটা মুখস্থ করা জরুরি না। আপনি রাশেদস ফ্রেন্ড যদি আমি যদি বাংলায় বলি রাশেদের বন্ধু, আর আপনি যদি এটা ইংলিশে বলতে পারেন না লিখতে পারেন, তাহলেই 100-তে 100 আপনি মানে পেরে গেলেন বা সফল। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড বা দ্য টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। খুব সহজ, এটা কিন্তু আগেরটা থেকেও সহজ। এবার আমরা এগুলো দিয়ে বাক্য বানাই। রাশেদের বন্ধু খাবে, রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। শুধু কি খাওয়া, যত ভার্ব গতকালকে আমরা পড়েছিলাম সবগুলো দিয়ে ব্যবহার করা যাবে। রাশেদস ফ্রেন্ড উইল গো। আমাকে একজন বলছেন যে গতকালকে তো আজকে আমাদের লাইভ ভিউয়ার কম, এটাই হওয়ার কথা, আমি জানি এটাই হবে, যে অনেক আগ্রহীরা কত 1800, গতকালকে মানে 2400 ছিল এখন। আচ্ছা, এটাই হওয়ার কথা, অনেকে শুধু দেখতে আসে পরে চলে যায়। আমি আবারও বলছি, যদি আপনি শেষ পর্যন্ত কোর্সটা না করেন, এই কোর্স থেকে আপনার কোনো ফায়দা হবে না। যারা গতকালকে ছিল আজকে নেই, তারা কিন্তু হচ্ছে মানে গতকালকে সময়টা নষ্ট করেছে, শুধুমাত্র হচ্ছে দেখেছি যে আমরা কেমন ক্লাস নেই। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শেষ ক্লাস পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আরেকটা কারণ হতে পারে যে আপনারা আজকে শেয়ার কম দিয়েছেন, সেজন্য হয়তো মানুষ কম। আচ্ছা, এরপরে আপনারা সবাই শেয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো। যেটা পড়তেছিলাম, রাশেদস ফ্রেন্ড, যে কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। রাশেদস ফ্রেন্ড উইল গো, রাশেদের বন্ধু যাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল গো, ফাতেমার বন্ধু যাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল গো, শিক্ষকের বন্ধু যাবে। শুধু কি যাওয়া, আসা, খেলাধুলা, যে কোনো কিছু বলতে পারেন। আগেরটা দিয়ে এরকম বলা যাবে। মাই ফ্রেন্ড উইল প্লে, আমার বন্ধু খেলবে। ইয়োর ফ্রেন্ড, সবসময় কি বন্ধু বলবো? বন্ধু ছাড়া একটা কিছু বলি। মাই এনিমি, এনিমি অর্থ হচ্ছে কি আমার শত্রু। মাই এনিমি উইল ইট, আমার শত্রু খাবে। মাই কাজন উইল স্লিপ, আমার চাচাতো ভাই ঘুমাবে। মাই ফাদার উইল কাম, আমার বাবা আসবে। মাই মাদার উইল প্লে, প্লেতে হবে না মা। মাই মাদার উইল স্লিপ, আমার মা ঘুমাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আওয়ার ফ্রেন্ড উইল ওয়াক, আমাদের বন্ধু হাঁটবে। ইউর ফ্রেন্ড উইল রান, তোমাদের বন্ধু দৌড়াবে। দেয়ার ফ্রেন্ড উইল লার্ন, তাদের বন্ধু শিখবে। এরকম যে কোনো বাক্য কিন্তু আপনারা বানাতে পারবেন। আর এই ধরনের অসংখ্য বাক্য, 100 করে বাক্য কিন্তু আমরাই লিখে দিই। গতকালকে আমরা যে বাক্যগুলো লিখে দিয়েছিলাম সেগুলো আপনারা প্র্যাকটিস করেছেন কিনা?
প্র্যাকটিস করেছেন? আজকেও কিন্তু আমরা আপনাদেরকে 100 বাক্য লিখে দিব। এই যেমন দেখেন, আমি আজকের যে প্র্যাকটিস শিটটা আছে সেটা এখানে ওপেন করছি। আমার বন্ধু পড়বে, মাই ফ্রেন্ড উইল রিড। তারপর হচ্ছে তোমার ভাই পড়বে না, ইউর ব্রাদার ওয়ন্ট রিড। তার বন্ধু কাটবে, হিজ ফ্রেন্ড উইল কাট। রাশেদের ভাই কাটবে না, রাশেদ ব্রাদার ওয়ন্ট কাট। আমার বন্ধু ছড়িয়ে দিবে, আমাদের বন্ধু ছড়িয়ে দিবে, আওয়ার ফ্রেন্ড উইল স্প্রেড। তোমাদের বন্ধুরা ছড়িয়ে দিবে না, একটু পরে আসতেছে। ইউর ফ্রেন্ডস ওয়ন্ট স্প্রেড, তোমাদের বোন তাকে বলবে। এগুলো সামনে আসতেছে। আচ্ছা, এই যে আমরা আপনাদেরকে প্র্যাকটিস শিট বানিয়ে দিচ্ছি, মূলত নিজেরাই প্র্যাকটিস করার কথা। হ্যাঁ, নিজেরা বাক্য বানিয়ে প্র্যাকটিস করার কথা। তারপরেও আমরা যদি আপনাদের সুবিধা হয় সেজন্য শিট পর্যন্ত বানিয়ে দিচ্ছি। সে প্র্যাকটিস আপনারা কে কে করেছেন গতকালকে, কত সময় প্র্যাকটিস করেছেন একটু কমেন্টে লিখে দেন যে গতকালকে আমরা প্র্যাকটিস করেছি বা আমি প্র্যাকটিস করেছি একজন সাথীর সাথে এত সময় প্র্যাকটিস করেছি। ক্লাসের বাহিরে কে কত সময় পড়েছেন সবাই একটু কমেন্টে লিখে দিবেন। ক্লাসের বাহিরে কে কতটুকু সময় পড়েছেন কমেন্টে লিখে দেন, আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেকেই লিখে দিচ্ছেন, অনেকেই লিখে দিচ্ছেন প্র্যাকটিস করেছেন। সবাই প্র্যাকটিস করবেন। আসলে একটা ক্লাস করে কি ভাষা শেখা যায়? প্র্যাকটিস না করে এটা কি সম্ভব কখনো? যে পৃথিবীর মানে যেই বলবে বা সবাই মিলেও যদি বলে যে শুধু ক্লাস করলে হয়ে যাবে, ওটা ভুল কথা। ক্লাস করলে হবে না। ক্লাস হচ্ছে আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী ক্লাসে আমরা কয়টা বাক্য বলি, এখানে 4, 5টা, 10টা, 15টা বলি। আপনাকে হাজার হাজার বাক্য প্র্যাকটিস করতে হবে, তাহলে হচ্ছে আপনি কথা বলার সময় কথা বলতে পারবেন। কথা বলার সময় তো লিমিটলেস বাক্য, হাজার হাজার বাক্য বলতে হবে। আচ্ছা, এরপর আমরা সর্বশেষ আরেকটা চলে যাচ্ছি। প্রথমে আমরা পড়েছি আমার বন্ধু, তারপরে পড়েছি রাশেদের বন্ধু। এবার বলবো মাদ্রাসা শিক্ষক। এখন আগেরগুলোর সাথে এটার পার্থক্যটা কি সেটা একটু প্রথমে বুঝে নিই। দেখেন, আগেরগুলোর যে র যুক্ত হয়েছিল সেই র গুলো যুক্ত হয়েছিল মানুষের সাথে, আর এইখানে যে রটা আছে সেই রটা যুক্ত হচ্ছে একটা বস্তুর সাথে। মাদ্রাসার শিক্ষক, এখানে মাদ্রাসার পরে যে রটা আছে এই রটা দেখেন একটা বস্তুর সাথে যুক্ত হচ্ছে। ছেড়ে দেন। মাদ্রাসা আর সাথে যে রটা যুক্ত হচ্ছে রটা বস্তুর সাথে যুক্ত হচ্ছে। আর আগের গুলো দেখেন, আমি দেখাই, রাশেদের বন্ধু, এই রটা যুক্ত হচ্ছে একটা মানুষের সাথে। এর আগেরটা প্রথমে যদি দেখাই, এই রটা যুক্ত হচ্ছে আমার, আমিও কিন্তু মানুষ ছিল। তাহলে এই আগের র গুলো ছিল মানুষের সাথে, আমার বন্ধু, তোমার বন্ধু, রাশেদের বন্ধু, খালেদের বন্ধু। আর এখন যে রটা যুক্ত হবে সেটা দেখেন মাদ্রাসার, মানে একটা বস্তুর সাথে। মাদ্রাসা কিন্তু মানুষ না। তো যখন বস্তুর সাথে র যুক্ত হবে, আজকে মূলত আমরা র এর পড়া পড়তেছি প্রথম অংশে, বস্তুর সাথে যখন র যুক্ত হবে তখন এটা নিয়মটা আহ সহজ। একটা বাক্য পড়ি তাহলে সহজ লাগবে। টিচার অফ মাদ্রাসা, সুন্দর করে বললে হবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। কি হচ্ছে এখানে ব্যাপারটা? বাংলায় যেটা শুরুতে ইংরেজিতে চলে যাবে শেষে, আর বাংলায় যেটা শেষে ইংরেজিতে চলে আসবে সেটা শুরুতে। এতটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। আবারও বলি, বাংলায় যেটা শুরুতে ইংরেজিতে চলে যাবে সেটা শেষে, আর বাংলায় যেটা শেষে ইংরেজিতে চলে আসবে শুরুতে। মাদ্রাসা শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। আর এই ঘটনা কেন ঘটতেছে এখানে? কারণ রটা যুক্ত হয়েছে একটা বস্তুর সাথে, শেষ, আর কোনো কিছু নেই। আমরা এরকম অসংখ্য উদাহরণ দেখবো, সব ক্লিয়ার হয়ে যাবে। মাদ্রাসা শিক্ষক তো দেখলাম, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। গ্রামের কৃষক, দেখেন তো রটা কার সাথে যুক্ত হয়েছে? রটা যুক্ত হয়েছে কিন্তু বস্তুর সাথে, বা মানে মানুষ না, মানুষ ছাড়া অন্য কিছুর সাথে, গ্রামের কৃষক। তো সেজন্য এটার উল্টিয়ে যাবে, মানে অর্থাৎ বাংলা যেটা শেষে সেটা ইংরেজিতে শুরুতে চলে আসবে। বাংলা শেষে আছে কৃষক, ইংরেজিতে শুরুতে আসবে দ্য ফার্মার। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ। শহরের মেয়র, শহরের মেয়র, দেখেন রটা যুক্ত হয়েছে কার সাথে? মানুষ না কিন্তু, শহর। শহর কি মানুষ? মানুষ না, মানুষ ছাড়া অন্য কিছুর সাথে যুক্ত হয়েছে, তখন এটা উল্টে যাবে। দ্য মেয়র অফ দ্য টাউন, দ্য মেয়র অফ দ্য টাউন। আশা করি বুঝতে পেরেছেন, এই 3 ধরনের রই হয় পুরো দুনিয়াতে, আপনার 3 ধরনের পড়ে ফেলেছেন। দ্য মেয়র অফ দ্য টাউন, আমি এটাতে বাক্য দেখাই। মাদ্রাসার শিক্ষক খাবে, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। গ্রামের কৃষক খাবে, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। শহরের মেয়র খাবে, দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। যত র হয় এই 3 নিয়মের মধ্যেই চলে আসছে। আপনি দেখেন, যত র হয়, আমার বন্ধু, মানুষ, মাই ফ্রেন্ড।
রাশেদের বন্ধু মানুষ, রাশেদস ফ্রেন্ড। আর যদি বলি যে গ্রামের বন্ধু, গ্রামের বন্ধু যদি হয় কেউ, তাহলে হবে দ্য ফ্রেন্ড অফ দ্য ভিলেজ। কারণ গ্রাম, গ্রাম এটা হচ্ছে একটা বস্তু, আর এই বস্তুর সাথে কিন্তু আহ যদি র যুক্ত করেন তাহলে মাঝখানে অভ নিয়ে আসতে হবে। আমরা এখানে আরো দেখি কিছু উদাহরণ, আমি নিজের থেকে বলি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। আমি যদি বলি মাদ্রাসার ছাত্র, দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসার যদি বলি গার্ড, দ্য গার্ড অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার পরিষ্কারক বা খাদেম, দ্য ক্লিনার অফ দ্য মাদ্রাসা। মাদ্রাসার বাবুর্চি, দ্য শেফ অফ দ্য মাদ্রাসা অথবা দ্য কুক অফ দ্য মাদ্রাসা। গ্রাম দিয়ে যদি বলি দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। গ্রামের যদি ব্যবসায়ী হয় দ্য বিজনেসম্যান অফ দ্য ভিলেজ, গ্রামের ব্যবসায়ী। গ্রামের যদি শিক্ষক হয় দ্য টিচার অফ দ্য ভিলেজ। গ্রামের যদি হচ্ছে আইনজীবী হয় দ্য লয়ার অফ দ্য ভিলেজ। গ্রামে যদি বিচারক হয় দ্য জাজ অফ দ্য ভিলেজ। শহরের হচ্ছে মেয়র, দ্য মেয়র অফ দ্য টাউন। শহরের শহরের কি হবে, দোকানদার বা হচ্ছে ব্যবসায়ী, দ্য বিজনেসম্যান। শহরের পণ্য বিক্রেতা দ্য সেলসম্যান অফ দ্য টাউন। এগুলো সব শব্দ আমাদের শীটের মধ্যেই আসবে। তো এই ধরনের যখন বস্তুর সাথে, মানুষ ছাড়া অন্য কিছুর সাথে র যুক্ত হবে, তখন আপনি এই প্যাটার্নে বলবেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। আমি 3টা বাক্য সবাইকে লিখতে বলবো, সবাই একটু লিখে ফেলবেন, দেখাবো না। আচ্ছা, এখানে একটু বাকি আছে। তারপরে আপনারা যখন মাদ্রাসার শিক্ষক পাচ্ছেন, তখন আরেকটা জিনিসও পারবেন, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক। তখন আপনাকে বেশি কিছু পরিবর্তন করতে হবে না। মাদ্রাসার শিক্ষক কি বলেছিলেন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, ঠিক না? এই দায়ের পরিবর্তে একটা দিস যুক্ত করে দিবেন, দিস, দিস। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। এটাও কিন্তু জানেন এখানে ইট ছাড়া অন্য কোনো ভার্বও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল গো, এই মাদ্রাসার শিক্ষক যাবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল কাম, এই গ্রামের কৃষক আসবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল স্পিক, এই শহরের মেয়র কথা বলবে। স্পিক অর্থ কথা বলা। যাই হোক, আপনি শুধু দিস দিলে এই হয়ে যাবে। আবার যদি এখানে দ্যাট দেন, দ্যাট, তাহলে ওই হয়ে যাবে। যেমন আমি যদি বলি ওই মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা, এখানে দ্যাট দিতে হবে। দ্য টিচার অফ দ্যাট মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক। যদিও এটা এখানে নাই, এটা না পড়লেও চলবে, এই মাদ্রাসা বন্ধু পড়লেই চলবে। আচ্ছা, আমরা সামনে চলে যাব, কিন্তু তার আগে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন আপনি কমেন্টে লিখবেন। 1 নাম্বার হচ্ছে আমার বন্ধু, এরপরে হচ্ছে রাশেদের বন্ধু, তারপরে লিখবেন হচ্ছে মাদ্রাসার শিক্ষক। এই 3টা ইংরেজি কমেন্টে লিখেন দ্রুত, আমি কমেন্ট চেক করব। আবার বলি, আমার বন্ধু 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাশেদ, রাশেদের বন্ধু 2 নাম্বার নিয়ম থেকে। 3 নাম্বার হচ্ছে মাদ্রাসার শিক্ষক। দ্রুত কমেন্টে লিখে। আমি আপনাদের উত্তর পেয়ে গিয়েছি, মাশাল্লাহ। অনেক অনেক ছাত্ররা লিখছেন মাই ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ড। সবাই লেখা উচিত, সবাই লেখা উচিত, সকলের লেখা উচিত সবার। এখানে না লিখলে আপনার মনোযোগটাও থাকবে না। আমরা মাঝে মাঝে লিখতে বলি, এটা অন্যতম একটা কারণ হচ্ছে আপনি পড়া বুঝতেছেন কিনা। আর এটা হচ্ছে যারা অল্পতে মনোযোগ হারিয়ে ফেলেন, তাদের মনোযোগটা থাকে কিনা সেটা দেখার জন্য। মনোযোগ ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি গত ক্লাসও বলেছি, যেহেতু এটা শেখার জিনিস, এটাতে মনোযোগ ধরে রাখার দায়িত্ব কিন্তু ছাত্রের। আমরা আহ, শেখানোর জন্য সবসময় হয়তো খুব আকর্ষণীয় ভাবে ক্লাসটা উপস্থাপন করতে পারবো না। আবার হুজুর মানুষ, চাইলেও সবকিছু বলতে পারবো না। তো খুব রেস্ট্রিকশনের মধ্যে ক্লাস নিব। সুতরাং হচ্ছে আকর্ষণটা আমাদের পক্ষ থেকে আমরা খুব আকর্ষণীয় করে নিব, ক্লাস নিব, এটা প্রত্যাশা না করে আপনি নিজেই হচ্ছে আপনার মনোযোগটা ধরে রাখবেন, আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই উত্তর দিয়েছে মাশাল্লাহ। মাই ফ্রেন্ড প্রথম উত্তর দিয়েছেন, তারপর রাশেদ ফ্রেন্ড, তারপর তার টিচার অফ দ্য মাদ্রাসা। সবার উত্তর কি সঠিক হয়েছে? খুব খুব খুশি হলাম আপনাদের উত্তর পেয়ে, খুবই খুশি হলাম।
যারা আজকে নতুন ক্লাস করছেন সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, যারা আগে থেকে ক্লাস করছেন তাদেরকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। বারবার বিরক্ত হবেন না যে বলি বারবার শেয়ার করে দেওয়ার জন্য। আহ কোনো না কোনো ছাত্রের এত বেশি উপকার হবে, এত বেশি উপকার হবে, এবং সে এত বেশি এটা দিয়ে ইসলামের উপকার করতে পারবে। একসময় যখন বলবে যে আপনাদের এই ক্লাসের মাধ্যমে আমি ইংরেজি শিখেছিলাম, আজকে আমি ইংরেজি দিয়ে এত খেদমত করছি, তখন সেই ভালো লাগার কাছে আজকে যে আমি বারবার বলতেছি শেয়ার করতেন শেয়ার করেন, এটা তখন তুচ্ছ মনে হবে। বা আজকে শেয়ার করতে যেটা খারাপও লাগে সেটা তুচ্ছ মনে হবে, সেটা মানে অনেক বেশি আনন্দ একটা খবর হবে সেদিন। মানে যদি কেউ এসে আপনাকে বলে যে আপনার শেয়ারের মাধ্যমে আমি কোর্সটা করেছিলাম, শিখেছিলাম, এখন আমি অনেক ভালো ভালো কাজ করছি। জি, আমরা পরবর্তীতে যাচ্ছি, প্রশ্ন কিছু করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হু উইল ইট, কে খাবে? এটা 1 নম্বর প্রশ্ন। আপাতত এখানে একটাই প্রশ্ন শিখবো, হু উইল ইট, কে খাবে? হু উইল ইট, কে খাবে? এটার আমরা উত্তর দেখি কতগুলো উত্তর দেওয়া যেতে পারে। যদি সে খায় তাহলে বলবে হি উইল ইট, সে খাবে। যদি মানুষের নাম দিয়ে বলেন তাহলে রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। আর আজকে যে নতুন নিয়ম পড়েছে এই নতুন নিয়মের মাধ্যমে যদি বলতে চান তাহলে ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদস ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দেখেছেন হু উইল ইটের কতগুলো উত্তর এখন দিতে পারবেন আপনি। আর উত্তর হয় এগুলো, এর বাইরে কোনো উত্তর হয় না। বহু বছর একটা উত্তর হয়, সেটা বলে দিচ্ছি। এক বছরের উত্তর শুধু এগুলোই হয়, এর বাইরে কোনো উত্তর হওয়ার সুযোগ নেই। বহু বচন যদি হয়, এই বহু বচনের হু, হু এক বচনের জন্য যা, বহু বচনের জন্যই তা। হু অর্থ কেউ হয়, হু অর্থ তারাও হয়, বা কারা হয়। হু উইল ইট, কারা খাবে? একটু আগে কিন্তু একই প্রশ্ন করেছিলাম, বাংলা হয়েছিল কে খাবে। হু উইল ইট, কে খাবে। আবার হু উইল ইট বললেই হবে কারা খাবে। এখন আপনি আপনি কিভাবে বুঝবো কোনটা কোন স্থানে, মানে কোনটা কোন অর্থ হবে? এটা বাক্য দেখলে বুঝে যাবে। হু উইল ইট, কারা খাবে। তো এটা আমরা বহু বচন উত্তরগুলো দেই। দেই উইল ইট, তারা খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। এটা শুধু এস যুক্ত করতে হবে। ইয়োর ফ্রেন্ডস উইল ইট, তোমার বন্ধুরা খাবে। রাশেদস ফ্রেন্ডস উইল ইট, রাশেদের বন্ধুরা খাবে। এটা হচ্ছে বহু বচনের এস, বহু বচনের এস। আর এই এসটা হচ্ছে ওই রাশেদের, রাশেদের ওই এস। দুইটা এস কিন্তু ভিন্ন ভিন্ন, হ্যাঁ। এই এসটা হচ্ছে বহু বচনের এস, আর এটা হচ্ছে রাশেদের ওই রয়ের জন্য। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষকরা খাবে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষকরা খাবে। এই যেটা হচ্ছে বহু বচন এস, বহু বচনের এস। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বহু বচন হয়, সেটাও একটা তালিকা দেওয়া আছে। হি এর বহু বচন দেই, রাশেদের বহু বচন রাশেদ এন্ড খালেদ, ফাতেমার বহু বচন ফাতেমা এন্ড খাদিজা, মানে হচ্ছে আরেকটা নাম যোগ করে দিলে বহু বচন হয়ে যাবে। ইয়োর ফ্রেন্ড, এটার বহু বচন বানাবেন, সেটা একটা এস যুক্ত করে ইয়োর ফ্রেন্ডস। রাশেদস ফ্রেন্ড, এটাকে বহু বচন বানাবে, সেটা একটা এস যুক্ত করে রাশেদস ফ্রেন্ডস। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, এটাকে বহু বচন বানাবেন দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এটাকে বহু বচন বানাবেন দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা। আশা করি বুঝতে পেরেছেন। একটু সাইলেন্ট করে দেন, থাকুক, অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে বহু বচন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু আজকে অনেক বেশি পড়া, 30 মিনিট অলরেডি চলে গিয়েছে, একটু দ্রুত আগাতে হবে। সবাই একটু রেডি হন দ্রুত পড়ার জন্য। আবার কিছু শব্দ পড়বো, এগুলোকে প্রোনাউন বলে। কি বলে না বলে এগুলো দরকার নেই, অর্থ মুখস্থ করতে পারলেই চলবে। আমার সাথে বলেন মি, ইউ। এখন অর্থ দরকার নেই, অর্থ ছাড়াই শুধু মুখস্থ করবো। মি, ইউ, হিম, হার। মি, ইউ, হিম, হার। মি, ইউ, হিম, হার। আস, ইউ, দেম। আস, ইউ, দেম। মুখস্থ করে ফেলুন তো একটু। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। মুখস্থ করে ফেলেন। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। আশা করি মুখস্থ হয়ে গেছে। এবার অর্থটা দেখি। মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমাকে, হিম অর্থ তাকে, হার অর্থ তাকে মহিলা, আস অর্থ আমাদেরকে, ইউ অর্থ তোমাদেরকে, দেম অর্থ তাদেরকে। আমরা বাক্যে চলে যাব, তার আগে মুখস্থ হয়েছে কিনা। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। বাক্যে চলে যাই।
সে সাহায্য করবে, এটা আমরা গতকালকে পড়েছি, হি উইল হেল্প। কিন্তু সে আমাকে সাহায্য করবে, আমাকে, এটা কিন্তু পড়িনি, সেটা আজকে আমরা এখন পড়বো। আমাকে ইংরেজি উপরে পড়েছি না, মি, এই যে মি 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 অর্থ আমাকে, না, মি অর্থ আমাকে। তো সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাকে সাহায্য করব, পুরুষ হলে আই উইল হেল্প হিম। আমি তাকে, মহিলাকে সাহায্য করব, যদি মহিলা হয় তাহলে আই উইল হেল্প হার। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস, আস। আমি তোমাদেরকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তাদেরকে সাহায্য করবো, আই উইল হেল্প দেম। তাহলে আমাকে ইংরেজি কি হচ্ছে, মি। তোমাকে ইংরেজি হচ্ছে ইউ। তাকে ইংরেজি হচ্ছে হিম। আবার তাকে ইংরেজি হচ্ছে হার। আমাদেরকে ইংরেজি হচ্ছে আস। তোমাদেরকে ইংরেজি হচ্ছে ইউ। তাদেরকে ইংরেজি হচ্ছে দেম। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আমরা একটু চেঞ্জ করি, সে আমাকে প্রশ্ন করবে। আমরা কিন্তু গতকাল এটা পড়েছি, প্রশ্ন করা ইংরেজি কি, আস্ক। হি উইল আস্ক মি, সে আমাকে দিবে, গিভ, গিভ অর্থ দেওয়া, এটা কিন্তু গতকাল পড়েছি। হি উইল গিভ মি, সে আমাকে দিবে। আমি তোমাকে দিব, আই উইল গিভ ইউ। আমি তাকে দিব, আই উইল গিভ হিম। মেয়ে হলে আই উইল গিভ হার। সে আমাদেরকে দিবে, হি উইল গিভ আস। আমি তোমাদেরকে দিব, আই উইল গিভ ইউ। আমি তাদেরকে দিব, আই উইল গিভ দেম, আই উইল গিভ দেম। আশা করি বুঝতে পেরেছেন। একটা বাক্য লিখতে বলি, সবাই একটু লেখেন। আমি তাদেরকে প্রশ্ন করব, আমি তাদেরকে প্রশ্ন করব, এটা ইংরেজিটা সবাই একটু লিখবেন। আমি তাদেরকে প্রশ্ন করব। এবার আমরা সামনে চলে যাব। আমি তাদেরকে প্রশ্ন করব, সবাই একটু লিখবেন, আমি তাদেরকে প্রশ্ন করব, আমি তাদেরকে প্রশ্ন করব। মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখে দিচ্ছেন। আস্ক, আই উইল আস্ক দেম, আমি তাদেরকে প্রশ্ন করব। আই উইল আস্ক দেম, আমি তাদেরকে প্রশ্ন করব। মাশাআল্লাহ, যা লিখে দিচ্ছেন অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা সামনে চলে যাচ্ছি। নতুন পড়া, একটু আগে পড়েছি মি ইউ হিম হার আস ইউ দেম। মি ইউ হিম হার আস ইউ দেম, আমাকে তোমাকে তাকে। এখন আরেকটা মুখস্থ করবো, সেটা আগে মুখস্থ করি, তারপর অর্থ দেখি। মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ। আবার মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ। একসাথে বলতে, মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ। মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ। মুখস্থ হয়েছে? সহজ কিন্তু, মনোযোগ দিয়ে পড়লে অল্প সময় মুখস্থ হয়ে যাবে। এরপরটা দেখি, আওয়ার সেলফস, আওয়ার সেলফস, ইউর সেলফস, themselves, ourselves, yourselves, themselves। শুরু থেকে, myself, yourself, himself, herself, ourselves, yourselves, themselves। মুখস্থ করে ফেলবেন টানা। অনেকগুলো এত মুখস্থ করে কি ইংরেজি শিখতে পারবো? পারবেন ইনশাল্লাহ। প্রশ্ন না করে পদ্ধতিগুলো ফলো করেন, ইনশাল্লাহ অতীতে বহু মানুষ উপকৃত হয়েছে, সামনে আপনারাও হবেন। ইংরেজি শেখার বহু পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিটা অনুসরণ করছি এবং ভালো ফায়দা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো মুখস্থ আশা করি হয়ে গেছে। আমরা একদম শুরুতে আজকে পড়েছিলাম মাই ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, দেয়ার ফ্রেন্ড। এরপরে আজকে মাঝখানে পড়েছি মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, আমাকে তোমাকে তাকে। আর এখন পড়ছি মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, দ্যাম সেলফস। এটা অর্থ কি? এটা অর্থ আমাকে তোমাকে তাকে। একটু আগে না পড়লাম মি ইউ হিম হার আস ইউ দেম, সেটা অর্থ তো ছিল আমাকে তোমাকে তাকে। তাহলে এখানে এটা অর্থ যদি আমাকে তোমাকে তাকে হয়, তাহলে প্যাচ লেগে গেল না? প্যাচ লাগবে না। এটা ঘটনাটা কি, রহস্য, মানে কেন এটা অর্থ আমাকে তোমাকে, সেটা আমরা এখন ব্যাখ্যা করে দিচ্ছি। বাক্যটা খেয়াল করেন, আমি আমাকে সাহায্য করব। যখন এই ধরনের বাক্য আসবে, আমি আমাকে, আমি সাহায্য করবো, আবার কাকে করব? আমাকেই সাহায্য করব। তো যে সাহায্য করবে আর যাকে সাহায্য করবে, দুজন যদি একই ব্যক্তি হয়, তখন এই মাই সেলফ, ইউর সেলফ হয়। এটাকে আমরা চতুর্থ ধরনের প্রোনাউন বলি। এই চতুর্থ ধরনের প্রোনাউনটা হয় যখন যে করবে আর যাকে করবে একই ব্যক্তি হয়। এটা যদি চতুর্থ ধরনের প্রোনাউন, তাহলে এক নাম্বার কোনটা ছিল? এক নাম্বার প্রথম ক্লাসে পড়েছি আই আমি, ইউ তুমি, হি সি সে।
উই আমরা, ইউ তোমরা, দেই তারা, এটা ছিল 1 নাম্বার প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। 2 নম্বর প্রোনাউন কোনটা, যেটা আজকে শুরুতে পড়েছি? মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। 3 নম্বর কোনটা? মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। আই উইল হেল্প ইউ, হি উইল হেল্প মি, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। সে একজন ব্যক্তি, আমি আরেকজন ব্যক্তি, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। সেটা হচ্ছে 3 নাম্বার প্রোনাউন। আর এখন যেটা পড়তেছি সেটা 4 নাম্বার। মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফস, দেম সেলফস। এটা হচ্ছে আমি আমাকে যদি সাহায্য করি। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, এটা না বুঝলে কোনো অসুবিধা নেই। ফাইল এবং মাফউলুন বিহি একই ব্যক্তি, এটা না বুঝলে কোনো অসুবিধা নেই। আমি যখন আমাকে কিছু একটা করব, তখন এই মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ এগুলো ব্যবহার হবে। অর্থাৎ একই, দুজন যদি একই ব্যক্তি হয়। আমি আমাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমাকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বেশ কিছু বাক্য আছে, বাক্যগুলো দেখি। আমি আমার নিজেকে সাহায্য করব, আমাকে বা নিজেকে একই কথা। আই উইল হেল্প মাই সেলফ। তুমি তোমার নিজেকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফ। সে তাকে বা নিজেকে সাহায্য করবে, হি উইল হেল্প হিমসেলফ। সে মহিলা নিজেকে সাহায্য করবে, শি উইল হেল্প হার সেলফ। ফাতেমা নিজেকে সাহায্য করবে, ফাতেমা উইল হেল্প হার সেলফ। আমরা আমাদেরকে সাহায্য করব, উই উইল হেল্প আওয়ার সেলফস। তোমরা নিজেদেরকে বা তোমাদেরকে সাহায্য করবে, ইউ উইল হেল্প ইয়োর সেলফস। তারা নিজেদেরকে সাহায্য করবে, দে উইল হেল্প দেমসেলভস। রাশেদ ও খালিদ নিজেদেরকে সাহায্য করবে, রাশেদ এন্ড খালিদ উইল হেল্প দেমসেলভস। ফাতেমা ও ফারহানা নিজেদেরকে সাহায্য করবে, ফাতেমা এন্ড ফারহানা উইল হেল্প দেমসেলভস। কারো যদি খুব কঠিন মনে হয়, পড়া অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে এটা চতুর্থ ধরনের প্রোনাউনটা বাদ দিবেন। খুবই কম ব্যবহার হয়, ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু বাকিগুলো খুব গুরুত্বপূর্ণ। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম, এটা খুব গুরুত্বপূর্ণ। সে আমাকে সাহায্য করবে, আমি তাকে সাহায্য করবো, আমি তাদেরকে সাহায্য করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা দিয়ে ভালো করে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কিন্তু ঠোঁটস্থ করে ফেলবেন। মি, ইউ, হিম, হার, আস, ইউ, দেম। আর যদি পারেন এটাও পড়ে ফেলবেন, চতুর্থ ধরনের প্রোনাউনটা, 4 নাম্বারটা। আর যদি না পারেন এটা বাদ, এটা বাদ দিতে পারেন। এটা খুব কম, আমি আমাকে সাহায্য করবে এরকম বাক্য খুব কমই হয়। আচ্ছা, এবার বাক্যগুলো আমি একটু বড় করি। আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদ, আমি রাশেদকে সাহায্য করব। আই উইল হেল্প ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করব। আই উইল হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করব। বাক্য একটু বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে কিন্তু, কিন্তু কঠিন লাগতেছে কিনা? কঠিন কিন্তু লাগতেছে না। কালকে কিন্তু আমরা শুধু এতটুকু পারতাম, কালকে শুধু আমরা এতটুকু পারতাম, আই উইল হেল্প, এতটুকু, আমি সাহায্য করব। কিন্তু এই যে লাল অংশগুলো কিন্তু গতকালকে পারতাম না, তা আজকের ক্লাসে আমরা শিখে নিলাম। দেখেন বাক্যটাকে আরো বড় করব, শুরুতেও বড় করব, শেষেও বড় করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। কালকে পারতাম শুধু এতটুকু, হি উইল হেল্প, মিটা যুক্ত হলো, আরো বড় করি। রাশেদ উইল হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করবে। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। দেখেন আমরা এখানেও বড় করলাম, বাট এখানেও বড় করতেছি। মাই ব্রাদার উইল হেল্প ইয়োর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করবে। এটাকে আমরা সাবজেক্ট বলি, এটাকে অবজেক্ট বলি। সাবজেক্টও বড় করতেছি, অবজেক্টও বড় করতেছি। রাশেদস ব্রাদার উইল হেল্প খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করবে। সাবজেক্টও বড় হচ্ছে, অবজেক্টও বড় হচ্ছে, ফাইলও বড় হচ্ছে, মাফউলুন বিহিও বড় হচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। দোনো সাইডে বিশাল বড় হয়ে গেছে, সাবজেক্টও বড়, অবজেক্টও বড়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে সাহায্য করবে। এই যে দ্যাট চলে আসলো, ওই ওই, দিস বললে এই, আর দ্যাট বললে ওই। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করবে। কি বিশাল একটা বাক্য হয়ে গেল দেখলেন, এবং খুব সহজ। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করবে। আরো উদাহরণ দেখতে পারি, কিন্তু এত উদাহরণ দেখলে তো আমাদের সময় হবে না, তবে আমি দ্রুত বলে যাচ্ছি। টিচ অত শেখানো, সার্টিফিকেট। আচ্ছা, যারা আমাদের শেষ ক্লাস পর্যন্ত থাকবেন তাদেরকে অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। আমরা শেষ ক্লাসে, আমি আসলে শেষ ক্লাসটা বাদ দিই, শেষ ক্লাস কিংবা তার আগের ক্লাস কিংবা তার আগের ক্লাস কোনো এক ক্লাসে আমি সার্টিফিকেটের জন্য নাম জমা নিব। যারা ওই সমস্ত ক্লাসে শেষের 2-3টা ক্লাসের মধ্যে যারা থাকবে, আমরা তাদের নাম জমা নিব এবং একটা পরীক্ষাও নিব। ওই পরীক্ষার উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নাম জমা নিব। আমরা অনলাইনের মাধ্যমে একটা পরীক্ষা নিব ইনশাল্লাহ, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নাম জমা নিব। সুতরাং শুধু আপনি ক্লাস করলেন, পারলেন না কিছু,
ভালো করে শিখলেন না, সার্টিফিকেট পাওয়ার জন্য প্রতিটা ক্লাসে উপস্থিত থাকলেন বা শেষ ক্লাসগুলোতে উপস্থিত থাকলেন, তারপরেও পাবেন না। সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনাকে প্রতিদিন পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। অনলাইনে আমরা একটা এক্সাম নিব, সেই এক্সামে ন্যূনতম 5 নাম্বার পেলে আপনার সার্টিফিকেট পাবেন, না হলে পাবেন না। আর যদি 5 নাম্বার পান, আমরা সার্টিফিকেট দিব। এটা অবশ্যই একটা আপনার জন্য অনেক ভালো লাগার বিষয় হবে। আর মূল্যও কিন্তু আছে। আমি অনেক জায়গায় আমাদের ছাত্ররাই বলেছে আহমাস এডুকেশনের সার্টিফিকেট দিয়ে একটু ভালো কিছু পারতেছিও। যদিও স্বাভাবিকভাবে সার্টিফিকেটের কোনো মূল্য নেই, কিন্তু যারা চিনে তাদের কাছে মূল্য আছে। কেউ যদি চিনে যে আহমাস এডুকেশনে ভালো পড়াশোনা হয়, তাদের কাছে অবশ্যই এই সার্টিফিকেটের মূল্য থাকবে। আচ্ছা, আমরা পরবর্তী যাচ্ছি। হি উইল টিচ মি, সে আমাকে শেখাবে। রাশেদ উইল টিচ খালেদ, রাশেদ খালেদকে শেখাবে। মাই ব্রাদার উইল টিচ ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শেখাবে। রাশেদ ব্রাদার উইল টিচ খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শেখাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শেখাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল টিচ দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শেখাবে। এটা পরবর্তী ধরে নিন, ধীরে ধীরে দ্রুত বলে ফেলছি অনেক। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। ইংরেজি ভাষার যদি কথা বলতে চান ভাই, মূল ব্যাপারটা হচ্ছে প্রশ্ন উত্তর করতে হবে। কথা বলা আসলে মানে কি? আমি মনে করেন আপনাকে বললাম যে কারোর সাথে অমুকের সাথে কথা বলেন, দেখা করেন। তো প্রথমে আপনি কি বলবেন? ভাই কেমন আছেন? এটা কিন্তু একটা প্রশ্ন। তো কথা বলার শুরুটাই হচ্ছে প্রশ্ন। যতক্ষণ কেউ প্রশ্ন করবে না, ততক্ষণ পর্যন্ত কথা বলা শুরুই হয় না। তাহলে ইংরেজিতে কথা বলার মানেই হচ্ছে প্রশ্ন করা, উত্তর দেওয়া, প্রশ্ন করা, উত্তর দেওয়া। তো আমরা যত বেশি প্রশ্ন উত্তর চর্চা করবো, তত বেশি আমরা ইংরেজি পড়তে পারবো, কথা বলতে পারবো। তো আমরা প্রশ্ন উত্তর শুরু করি। উইল ইউ ইট? এটা আমি গতকালকে পড়েছি। উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, হ্যাঁ আমি খাবো। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? নো আই ওয়ন্ট ড্রিঙ্ক, না আমি পান করবো না। উইল ইউ রিড, তুমি কি পড়বে? ইয়েস আই উইল রিড, হ্যাঁ আমি পড়বো। উইল ইউ রাইট, তুমি কি লিখবে? নো আই ওয়ন্ট রাইট, না আমি লিখবো না। উইল ইউ বাই, তুমি কি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই, হ্যাঁ আমি ক্রয় করব। উইল ইউ সেল, তুমি কি বিক্রি করবে? নো আই ওয়ন্ট সেল, না আমি বিক্রি করব না। উইল ইউ মেক, তুমি কি তৈরি করবে? ইয়েস আই উইল মেক, হ্যাঁ আমি তৈরি করব। উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে? নো আই ওয়ন্ট ব্রেক, না আমি ভাঙবো না। উইল ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করব। উইল ইউ প্লে, তুমি কি খেলবে? নো আই ওয়ন্ট প্লে, না আমি খেলবো না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখবো। উইল ইউ টিচ, তুমি কি শেখাবে? নো আই ওয়ন্ট টিচ, না আমি শেখাবো না। এটাকে একটু বড় করে প্রশ্নগুলো এইভাবে করতে পারেন। উইল ইউ ইট আ ডেট, তুমি কি একটি খেজুর খাবে? ইয়েস আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। উইল ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খাবে? নো আই ওয়ন্ট ইট আ বার্গার, না আমি একটি বার্গার খাবো না। উইল ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়বে? ইয়েস আই উইল রিড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়বো। উইল ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়বে? নো আই ওয়ন্ট রিড আ নিউজ পেপার, না আমি একটি পত্রিকা পড়বো না। উইল ইউ বাই আ ক্যাপ, তুমি কি একটি টুপি ক্রয় করবে? ইয়েস আই উইল বাই আ ক্যাপ, হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করবো। উইল ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করবে? নো আই ওয়ন্ট বাই আ মোবাইল, না আমি একটি মোবাইল ক্রয় করব না। উইল ইউ মেক আ টেবিল, তুমি কি একটি টেবিল তৈরি করবে? ইয়েস আই উইল মেক আ টেবিল, হ্যাঁ আমি একটি টেবিল তৈরি করব। উইল ইউ মেক আ চেয়ার, তুমি কি চেয়ার তৈরি করবে? নো আই ওয়ন্ট মেক আ চেয়ার, না আমি একটি চেয়ার তৈরি করব না। উইল ইউ স্টাডি ইংলিশ, তুমি কি ইংলিশ অধ্যয়ন করবে? ইয়েস আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংলিশ অধ্যয়ন করব। উইল ইউ স্টাডি হিন্দি, তুমি কি হিন্দি অধ্যয়ন করবে? নো আই ওয়ন্ট স্টাডি হিন্দি, আমি হিন্দি অধ্যয়ন করব না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি প্রশ্ন করে আপনি ইংরেজি উত্তর লেখেন। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবে? হা দিয়ে উত্তর দেন, হ্যাঁ সবাই হা দিয়ে উত্তর দেন। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবে? সবাই দ্রুত উত্তর দেন। সবাই লিখবেন, শুধু দেখবেন না। হ্যাঁ, সবার আগে উত্তর দিয়েছেন মোহাম্মদ হাসান ভাই, ইয়েস। অনেকে লিখতেছে শুধু ইয়েস, শুধু ইয়েস দিলে তো হবে না। এতক্ষণ যে আমরা প্রশ্ন উত্তর পড়েছি, সেখানে কি শুধু ইয়েস নো এরকম লেখা ছিল? পুরো ফুল উত্তর দিতে হবে। হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই পুরো ফুল উত্তর দিয়েছেন, ইয়েস আই উইল লার্ন ইংলিশ, ইয়েস আই উইল লার্ন ইংলিশ। মাশাআল্লাহ, অনেক শুক্রিয়া। অনেকে এখন দিচ্ছেন। ওডিউল্লাহ নোমান, কালিমাতুল্লাহ, গোলাম মুয়াজ, খালিদ সাইফুল্লাহ, শেখ আব্দুল আউয়াল, অনেক নাম পড়া যাচ্ছে না, অনেক নাম, অনেকেই উত্তর দিচ্ছেন। মাশাআল্লাহ, সবাই উত্তর দিবেন। উইল ইউ লার্ন ইংলিশ? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ শিখবো। আচ্ছা, মনে করেন এখানে মনে করেন হিন্দি শিখবেন না, আমি এখন জিজ্ঞাসা করলাম উইল ইউ লার্ন হিন্দি? উত্তর দেন। উইল ইউ লার্ন হিন্দি, তুমি কি হিন্দি শিখবে? বা উইল ইউ লার্ন চাইনিজ, তুমি কি চাইনিজ শিখবে? উইল ইউ লার্ন ফ্রেঞ্চ, তুমি কি ফ্রেঞ্চ শিখবে?
উইল ইউ লার্ন স্প্যানিশ, তুমি কি স্প্যানিশ শিখবে? এগুলো তো শিখবেন না, তো উত্তরটা কেমন হবে বলেন? হ্যাঁ, উত্তর অলরেডি আপনি দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। নো, আই ওয়ন্ট লার্ন হিন্দি। নো, আই ওয়ন্ট লার্ন চাইনিজ। নো, আই ওয়ন্ট লার্ন স্প্যানিশ। না, আমি স্প্যানিশ শিখবো না। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের একটা জগতে, বিশাল জগতে এখন প্রবেশ করব। এত বড় জগৎ যে এই প্রশ্নের জগৎটা যদি আজকে পড়ে ফেলতে পারেন পুরো কোর্সে, আর প্রশ্ন নিয়ে আপনাকে কখনোই চিন্তা করতে হবে না। আমি জানি আজকের পড়া বেশি হয়ে যাচ্ছে এবং ইচ্ছা করে বেশি দিচ্ছি। আজকে একটু কষ্ট করেন, সামনের কোনো ক্লাসে ইনশাল্লাহ কষ্ট হবে না। যত প্রশ্ন হয় একটা বাক্য দিয়ে, সব প্রশ্ন আজকে আমরা শিখে ফেলবো। এরপর আর কখনই প্রশ্ন পড়তে হবে না। শুরু করি আমরা। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? এটা কিন্তু আমরা আগেই পড়েছি। হোয়াটটাকে চেঞ্জ করবো এখন, হোয়াটটাকে চেঞ্জ করে দেবো ওয়াই। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ার অর্থ কোথায়। সব জায়গায় শুধু একটা করে শব্দ পরিবর্তন করতেছি। হোয়াট এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে ওয়ার, ওয়ার পরিবর্তে এখন বলবো ওয়েন। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? হুম অর্থ কাকে। আরেকবার বলে দিচ্ছি, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? আচ্ছা, আমরা আজকে এই 6টা প্রশ্নই দিই, সবগুলো প্রশ্ন একসাথে কঠিন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে 6টা প্রশ্ন দিচ্ছি, বাকিগুলো আরেকদিন। পড়া আরো আছে, আমি সেজন্যই এখানে শর্ট করতেছি। প্রশ্নের মধ্যে 6টা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হুম। তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট। তুমি কেন খাবে? ওয়াই উইল ইউ ইট। তুমি কোথায় খাবে? ওয়ার উইল ইউ ইট। তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট। তুমি কিভাবে খাবে? হাউ উইল ইউ ইট। তুমি কাকে সাহায্য করবে? হুম উইল ইউ হেল্প। এই 6টা তো মুখস্থ করে ফেলতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। বাকিগুলো আরেকদিন, কালকে। এবার আমরা দেখবো এই 6টার উত্তর কিভাবে দিবেন। প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে, ঠিক না? সেই উত্তরগুলো আমরা এখন পড়বো। আমাদের ক্লাসে আরো 15 মিনিট বাকি আছে। আমরা আজকে 10টা 5-এ শুরু করেছি, 11টা 5-এ ছেড়ে দিব। কখনোই আমরা ইনশাল্লাহ 1 ঘন্টার বেশি ক্লাস নিব না। সেজন্য সবাই ধৈর্য সহকারে বসে থাকবেন। 1 ঘন্টা হবে, আমরা ক্লাস শেষ করবো, এরপরে বের হবেন। আমরা ক্লাস শেষ হওয়ার আগে আপনি বের হবেন না, দয়া করে। অনেক ব্যস্ততা থাকতে পারে, এই অল্প কয়েকটা দিনের জন্য একটু ব্যস্ততাটা একটু 1 ঘন্টার জন্য দমিয়ে রাখেন। যেহেতু এসেই পড়েছেন, সেই জন্য আপনার জন্য এটা বিশেষভাবে বলছি। আপনি যেহেতু ক্লাসে ঢুকেই পড়েছেন, ক্লাসে শেষ করে যান। ওয়েন, একটু আগে আমরা বললাম ওয়েন অর্থ কখন। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? এটা যদি প্রশ্ন করি উত্তর দিবেন কিভাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। প্রশ্নগুলো উত্তর শেখা লাগবে না, সেজন্য উত্তরগুলো শিখিয়ে দিচ্ছি। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। তো সকালে না খেয়ে যদি অন্য সময় খান তাহলে কি বলবেন? অ্যাট ডন, ভোরে খাবো। ভোরে কয়টা থেকে? 4টা থেকে 5-6টার মধ্যে। আই উইল ইট অ্যাট ডন, আমি ভোরে খাবো। অ্যাট ডন মানে ভোরে। ইন দ্য মর্নিং মানে সকালে। অ্যাট নুন একদম মধ্য দুপুরে। অ্যাট নুন। ইন দি আফটারনুন, এখানে একটু দি হবে, কেন দি হবে পরে বলবো। ইন দি আফটারনুন, দুপুরে অথবা বিকেলে। কেন? কারণ এই ইন দি আফটারনুনের ব্যাপ্তিটা হলো, সময়সীমাটা হলো দুপুর 12টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তো এ তো মাঝখানে দুপুরও হয়, বিকেলও হয়। যেমন 2টা 3টা এই সময় আমরা দুপুর বলি, আর 5টা 6টার দিকে আমরা বিকেল বলি, ঠিক না? তাহলে এই পুরো সময়ের মধ্যে যখনই আপনি কিছু একটা করবেন, আপনি বলবেন ইন দি আফটারনুন। ইন দি আফটারনুন। ইন দি ইভিনিং, সন্ধ্যায়। অ্যাট নাইট, রাতে। অ্যাট মিড নাইট, মধ্যরাতে, একদম রাত 12টায়। আফটার মিড নাইট, মধ্যরাতের পরে। তাহলে আমাকে কেউ একজন প্রশ্ন করলো, ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? অথবা অন্য প্রশ্ন করলো, ওয়েন উইল ইউ স্পিক, ওয়েন উইল ইউ ওয়াক, ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে?
ওয়েন উইল ইউ স্টাডি, তুমি কখন অধ্যয়ন করবে? আই উইল স্টাডি অ্যাট ডন, আমি ভোরে অধ্যয়ন করব। সহজ বলি, ওয়েন উইল ইউ রাইট, তুমি কখন লিখবে? আই উইল রাইট অ্যাট ডন, আমি ভোরে লিখব। আই উইল রাইট ইন দ্য মর্নিং, আমি সকালে লিখব। আই উইল রাইট অ্যাট নুন, আমি মধ্য দুপুরে, দুপুর 12টায় লিখব। আই উইল রাইট ইন দি আফটারনুন, আমি দুপুরে লিখবো অথবা বিকেলে লিখবো। আই উইল রাইট ইন দি ইভিনিং, আমি সন্ধ্যায় লিখবো। আই উইল রাইট অ্যাট নাইট, আমি রাতে লিখবো। আই উইল রাইট অ্যাট মিড নাইট, আমি মধ্যরাতে লিখবো। আই উইল রাইট আফটার মিড নাইট, আমি মধ্যরাতে পরে লিখবো। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ওয়েন উইল ইউ স্লিপ, আপনি কখন ঘুমাবেন? উত্তরটা লেখেন, ইংরেজিতে লেখেন, সবাই ইংরেজিতে লিখবেন। ওয়েন উইল ইউ স্লিপ, আপনি কখন ঘুমাবেন, এটা উত্তরটা ইংরেজিতে লেখেন দ্রুত। মাশাআল্লাহ, সবাই লিখে দিচ্ছে আই উইল স্লিপ এট নাইট, আই উইল স্লিপ আফটার মিডনাইট। তাই নাকি? এত রাতে ঘুমানো ঠিক না। আই উইল স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাবো। আই উইল স্লিপ এট নাইট, মাশাআল্লাহ। আই উইল স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাবো। আচ্ছা, এরপর যদি আপনি মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে বা আগে বলতে চান, তাহলে কিভাবে বলবেন? আফটার ফজর, আই উইল রিসাইট দ্য হরি কোরআন আফটার ফজর। বিফোর ফজর, বিফোর, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। আফটার মানে পরে, বিফোর মানে পূর্বে। আফটার ফজর, ফজরের পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। আই উইল ওয়েক আপ বিফোর ফজর, ফজরের পূর্বে আমি ঘুম থেকে জাগ্রত হব। আফটার ইটিং, খাওয়ার পরে। ইট, এর সাথে একটু তিনটা অক্ষর যুক্ত হবে, ইটিং। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার রিডিং, পড়ার পরে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার, বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। বুঝতে পেরেছেন? আমি যখন জিজ্ঞাসা করি তুমি কখন লিখবে, আপনি বলতে পারেন আই উইল রাইট, আমি লিখবো আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আমি জিজ্ঞেস করি ওয়েন উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কখন পানি পান করবে? আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করব আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। আমি জিজ্ঞেস করি তুমি কখন মসজিদে যাবে? আই উইল গো টু দ্য মস্ক, যেখানেই যাবেন টু হবে, যেখানেই যাবেন টু হবে। আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব আফটার গোয়িং টু দ্য মাদ্রাসা, মাদ্রাসা যাওয়ার পরে। এত বড় বড় বাক্য না পড়লেও চলবে, শুধু আপাতত এগুলো দিয়ে উত্তর দিন। আমি সকালে যাব, ভোরে যাব, দুপুরে যাব, রাতে যাব, ফজরের পরে যাব, বা মাগরিবের পরে যাব, মাগরিবের পূর্বে যাব। আর যদি পারেন এগুলো বললেন, আমি খাওয়ার পরে ঘুমাবো, পড়ার পরে লিখবো, ঘুমানোর পরে জাগ্রত হব, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আমাদের কিন্তু ক্লাস শেষ হয়নি, এখনো বের হয়ে যাবেন না কেউ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে? এটা কিন্তু প্রশ্ন ছিল। হাউ, হাউ উইল ইউ স্লিপ, তুমি কিভাবে ঘুমাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর দিবেন সেটা জানতে হবে না? সেটার জন্য আমরা কিন্তু শব্দ পড়ি। আসেন, বলেন স্লোলি, স্লোলি মানে ধীরে ধীরে। কুইকলি, দ্রুত গতিতে। কুইকলি শব্দগুলো কিন্তু খুব সহজ। স্লোলি, ধীরে ধীরে। কুইকলি, দ্রুত গতিতে। লাউডলি, উচ্চ স্বরে। সাইলেন্টলি, নিচু স্বরে। অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। লেইজিলি, অলস ভাবে। কারেক্টলি, সঠিকভাবে। রংলি, ভুলভাবে। অনেস্টলি, সৎভাবে। ডিসঅনেস্টলি, অসৎভাবে। রেগুলারলি, নিয়মিতভাবে। ইরেগুলারলি, অনিয়মিতভাবে। ফেয়ারলি, ন্যায়ভাবে। আনফেয়ারলি, অন্যায়ভাবে। হ্যাপিলি, আনন্দ সহকারে। স্যাডলি, দুঃখ সহকারে। আমার একটু ফোন আসতেছে, আমি একটু সাইলেন্ট করে দিই। আফান, আচ্ছা সাইলেন্ট করে দিয়েছি। অ্যাংরিলি, রাগান্বিত হয়ে। পোলাইটলি, মানে ভদ্রভাবে। আর ইমপোলাইটলি, অভদ্রভাবে। রুডলি, অভদ্রভাবে। একটু বেশি পড়া হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু প্রথম, আজকে শেষ, মানে এর পর কখনো বেশি পড়া দিব না। আমি একটু বাক্যগুলো দেখিয়ে দিই কিভাবে বাক্য বানাবেন। কেউ আপনাকে জিজ্ঞেস করলো হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে? আপনি বলবেন আই উইল ওয়াক স্লোলি, আমি ধীরে ধীরে হাঁটবো। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে গাড়ি চালাবেন? হাউ উইল ইউ ড্রাইভ, আই উইল ড্রাইভ কুইকলি, আমি দ্রুত গতিতে গাড়ি চালাবো। আবার আরেকটা শব্দ আছে ফাস্ট, এটা দরকার নেই এখন। লাউডলি,
কেউ আপনি কিভাবে কথা বলবেন, হাউ উইল ইউ স্পিক। আপনি বলেন আই উইল স্পিক লাউডলি, আমি অনেক উচ্চ স্বরে কথা বলবো, অথবা আই উইল স্পিক সাইলেন্টলি, আমি অনেক নিচু স্বরে কথা বলবো। তুমি কিভাবে পড়াশোনা করবে, হাউ উইল ইউ স্টাডি। আপনি বলেন আই উইল স্টাডি অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে পড়াশোনা করব। হাউ উইল ইউ ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করবে, আই উইল ওয়ার্ক লেজিলি, আমি অলসভাবে কাজ করব। এভাবে সবগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি মনে করেন ভদ্রভাবে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, হাউ উইল ইউ স্পিক, আই উইল স্পিক পোলাইটলি, আমি ভদ্রভাবে কথা বলবো। হাউ উইল ইউ ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করবে, আই উইল ওয়ার্ক অনেস্টলি, আমি সৎভাবে কাজ করব। আশা করি বুঝতে পেরেছেন, সময় একদম শেষের দিকে। এরপরে আসি সর্বশেষ, এটাই মনে হয় প্রশ্ন, এরপর আর নেই, দেখি দেখি আর আছে কিনা। হ্যাঁ, এটাই সর্বশেষ, এটাই সর্বশেষ, এরপরে আর নেই। সর্বশেষ প্রশ্ন যে ওয়ার, যদি ওয়ার দিয়ে কেউ প্রশ্ন করে, হ্যাঁ তুমি কোথায় অধ্যয়ন করবে, কোথায় যাবে, কোথায় পড়বে, কোথায় লিখবে, এই ওয়ার দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কি বলবেন। প্রথমে বলে রাখি, যদি গো আসে, গো এর সাথে সবসময় টু হবে। ওয়ার উইল ইউ গো, আই উইল গো টু দ্য মাদ্রাসা। আর যদি খাম আসে, খাম আসা, এটার সাথে সবসময় টু আসবে। ওয়ার উইল ইউ খাম, তুমি কোথায় আসবে, আই উইল খাম টু দ্য মাদ্রাসা, আই উইল খাম টু ঢাকা, আই উইল খাম টু সিলেট। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, আই উইল গো টু সিলেট, আই উইল গো টু আমেরিকা, আই উইল গো টু ইংল্যান্ড। গো এর সাথে সবসময় টু হবে, এবং খামের সাথে, গো এবং খাম বাদে বাকিগুলোর ক্ষেত্রে যদি ওয়ার দিয়ে প্রশ্ন আসে তখন কি বলবেন। তখন যত ঠিকানা আছে, ছোট বড় যত ঠিকানা আছে, সমস্ত ঠিকানায় বলবেন ইন, ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন শাহবাগ, ইন সেগুন বাগিচা। দেখেন বাংলাদেশ বড়, ঢাকা ছোট, শাহবাগ আরো ছোট, সেগুন বাগিচা আরো ছোট। যত ছোটই হোক না কেন, আবার যত বড়ই হোক না, আপনাকে ইন বলবেন। যেমন আমি আপনাকে বললাম ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় বসবাস করবে, লিভ মানে বসবাস করা। তা আমি বলবো আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করব। ওয়ার উইল ইউ লিভ, আই উইল লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করব। ওয়ার উইল ইউ লিভ, আই উইল লিভ ইন শাহবাগ, আমি শাহবাগে বসবাস করব। ওয়ার উইল ইউ স্টে, স্টে মানেও থাকা, আই উইল স্টে ইন সেগুন বাগিচা, আমি সেগুন বাগিচায় থাকবো। তাহলে যত বড় ঠিকানা হোক আর যত ছোট ঠিকানা হোক, সব জায়গায় আপনি কি ব্যবহার করবেন, ইন, ইন। আচ্ছা, এরপরে আসেন, যদি ঠিকানা ছাড়া অন্য কিছু হয়, যেমন মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, রেস্টুরেন্ট, হোটেল, এগুলো কি ঠিকানা? এগুলো কিন্তু ঠিকানা না, এগুলো একটা বিল্ডিং এর নাম বা যে কোনো একটা স্থাপনার নাম। এরকম যত বিল্ডিং বা স্থাপনা আছে সবগুলোর সাথে অ্যাট ব্যবহার করবেন, অ্যাট। ঠিকানা আর বিল্ডিং পার্থক্য বুঝতেছেন তো? ঢাকা, ঢাকা কি কোনো বিল্ডিং এর নাম? এটা একটা ঠিকানা। শাহবাগ, সিলেট, বাংলাদেশ, এগুলো কি কোনো বিল্ডিং এর নাম? বিল্ডিং না, এগুলো হচ্ছে স্থানের নাম। আর মাদ্রাসা, এটা কিন্তু একটা বিল্ডিং। আচ্ছা, বিল্ডিং হওয়া জরুরি না, টিনের হইলেও চলবে, মানে যে কোনো একটা স্থাপনার নাম। তো আমি জিজ্ঞেস করি তুমি কোথায় বসবাস করবে, বা তুমি কোথায় আজকে রাতে ঘুমাবে, বা তুমি কোথায় থাকবে, তখন আপনাকে বলতে হবে অ্যাট। বা তুমি কোথায় অধ্যয়ন করবে, তখন আপনাকে অ্যাট বলতে হবে। আমি জিজ্ঞেস করলাম ওয়ার উইল ইউ স্টাডি, আপনি বলতে আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসা অধ্যয়ন করব। আই উইল স্টাডি অ্যাট এ ইউনিভার্সিটি, আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করব। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে, আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট উচ্চারণটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বাংলা হইতে পারে, ইংরেজিতে হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। আই উইল ইট অ্যাট আ হোটেল, হোটেল, আই উইল ইট অ্যাট আ হোটেল, আমি একটা হোটেলে খাবো। অথবা আই উইল স্লিপ অ্যাট আ হোটেল, আমি একটা হোটেলে ঘুমাবো। আই উইল স্টে অ্যাট আ হোটেল, আমি একটা হোটেলে থাকবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যদি বাস্তবিক ঠিকানা ছাড়া কোনো বিল্ডিং এর নাম হয় সেখানে অ্যাট হবে। এবার একটা ব্যতিক্রম দেখিয়ে ক্লাস প্রায় শেষ করে দিব, আমাদের 11:05 ক্লাস শেষ হবে, 11টা অলরেডি বেজে গেছে। ও, আমাদের কিছু ভার্ব পড়াবো, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যদি বিল্ডিং এ তো আমরা বললাম অ্যাট হবে, তবে বিল্ডিং এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ সেগুলোর মধ্যে আবার ইন হবে। যেমন ইন আ রুম, ইন আ ওয়াশরুম, ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি। এখন দেখেন, আপনি বলতে পারেন রুম, এটা তো একটা বিল্ডিং এর নাম। না ভাই, রুম কিন্তু একটা বিল্ডিং হয় না, পুরো রুমটা কি বিল্ডিং হয়? বিল্ডিং এর একটা ছোট একটা অংশ রুম, ইন আ রুম। যদি বলতাম মাদ্রাসা তাহলে বলতাম অ্যাট আ মাদ্রাসা, অ্যাট আ
ইউনিভার্সিটি অ্যাট আ রেস্টুরেন্ট, কিন্তু এই ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে ছোট ছোট অংশ হচ্ছে রুম, রুম, ইন আ ওয়াশরুম, ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি। এগুলো কিন্তু আলাদা কোনো বড় বিল্ডিং না, বড় বিল্ডিং এর ছোট ছোট অংশ। তাহলে বুঝে ফেললাম। আর খুব বেশি ঝামেলা করার দরকার নেই। আর বলবো যে এই প্রেপোজিশন, এটা মূলত আজকে প্রেপোজিশনের পড়া ওয়্যার প্রশ্নে, এই প্রেপোজিশনের কিছু ব্যতিক্রমও আছে। হ্যাঁ, দেখবেন আমরা এখানে যা পড়িয়েছি অন্য কোথাও গিয়ে দেখবেন তার ব্যতিক্রম আছে, ওইটাও সঠিক এটাও সঠিক। প্রেপোজিশন একদম 100% এটাই হবে ওইটাই হবে এরকম হয় না, সিমিলার হয়। মানে 100% কোনো রুলস নেই এখানে যে এটাই হবে, এটা ছাড়া অন্য কিছু হবে না। মাঝে মাঝে হয়তো অন্য কিছু আপনি পেতে পারেন। তবে আমরা যেটা দিয়েছি এটা দিয়ে বললেও পার পেয়ে যাবেন, সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যদি হচ্ছে আপনি কোনো ঠিকানা বুঝান, ওয়্যার যে প্রশ্ন করার পরে তুমি কোথায়, আমি একটা ঠিকানায় আছি বা ঠিকানায় থাকবো বা ঠিকানায় ঘুমাবো, তাহলে সমস্ত ঠিকানা ইন হবে, ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন শাহবাগ, ইন সেগুন বাগিচা। যদি কোনো বিল্ডিং হয় বিল্ডিং অ্যাট হবে, অ্যাট আ মাদ্রাসা, অ্যাট আ ইউনিভার্সিটি, অ্যাট আ রেস্টুরেন্ট, অ্যাট আ হোটেল, আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা। আর যদি হচ্ছে বিল্ডিং এর মধ্যে ছোট ছোট রুম হয়, ছোট ছোট ওয়াশরুম হয়, ছোট ছোট কিচেন হয়, ছোট ছোট লাইব্রেরি হয়, তাহলে আবার ইনই হবে, ইন আ রুম, ইন আ ওয়াশরুম, ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি। আমাদের মেইন শিটের ক্লাস শেষ, মেইন শিটের ক্লাস শেষ। এখানে সবগুলো একসাথে আছে, আমি একবার দেখিয়ে দিই, সবাই একটু খেয়াল করবেন। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ, বিকজ মানে কারণ, আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। কেন খাবে? কারণ আমি কাজ করব। সুন্দর না প্রশ্নটা? ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, কারণ আমি কাজ করব। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। অথবা আই উইল ইট অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে খাবো। অথবা আই উইল ইট কুইকলি, আমি দ্রুত খাবো। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটা রেস্টুরেন্টে খাবো। রেস্টুরেন্ট কেন এখানে অ্যাট হলো বলেন তো? কারণ একটা বিল্ডিং এর নাম। আশা করি বুঝে গিয়েছেন। আমাদের মেইন শিটের পড়া শেষ। আমি একটু 2-3 মিনিট আপনার থেকে চেয়ে নিব, আমরা একটু আজকে থেকে শব্দার্থ ভোকাবুলারি পড়া শুরু করব। প্রতিদিন আমরা 30টা ভার্ব দিব আপনাদেরকে মুখস্থ করার জন্য। আজকের পরে শুধু এটাই পড়া থাকবে, আজকে তো অনেক পড়া। আমরা 30টা ভার্ব পড়ে ফেলতেছি, আপনারা শুধু ধরবেন। এটা তো রেকর্ডিং থাকবে, পরে শুনে শুনে মুখস্থ করবেন। এখন একবার শুধু বলে দিচ্ছি, 30টা ভার্ব পড়তে কয় মিনিট লাগবে? 30 সেকেন্ড লাগবে নাকি 1 মিনিট লাগবে? 2 সেকেন্ড একটা হয়ে যাবে, বা একটু বেশিও লাগতে পারে, একটু অপেক্ষা করেন। হুট, 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 রাখা। হুট, 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 রাখা। তিনটাই একরকম, সোজা না? অনেক সোজা। হার্ট, 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 আঘাত দেওয়া। হার্ট, 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 আঘাত দেওয়া। খাট, 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 কাটা। খাট, 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 কাটা। স্প্রেড, 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 ছড়িয়ে দেওয়া। তিনটাই একরকম, সোজা। স্প্রেড, 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 ছড়িয়ে দেওয়া। রিড, রেড, রেড, এটা বানান এক তিনটার, কিন্তু উচ্চারণটা ভিন্ন। রিড, রেড, রেড, পড়া। টিচ, টট, টট, শিক্ষা দেওয়া। আগামীকাল থেকে পড়া অনেক কম থাকবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে এত কঠিন লাগবে না, সহজ লাগবে, অনেক অনেক সহজ লাগবে, কথা দিলাম। টিচ, টট, টট, শিক্ষা দেওয়া। ক্যাচ, খট, খট, ধরা। ক্যাচ, খট, খট, ধরা। বাই, বট, বট, কেনা বা ক্রয় করা। ব্রিং, ব্রট, ব্রট, আনা বা নিয়ে আসা। ব্রিং, ব্রট, ব্রট, আনা বা নিয়ে আসা। থিঙ্ক, থট, থট, চিন্তা করা। থিঙ্ক, থট, থট, চিন্তা করা। ফাইট, ফট, ফট, যুদ্ধ করা। ফাইট, ফট, ফট, যুদ্ধ করা। টেল, টোল্ড, টোল্ড, বলা। টেল, টোল্ড, টোল্ড, বলা। সেল, সোল্ড, সোল্ড, বিক্রি করা। মিট, ম্যাট, ম্যাট, দেখা করা বা সাক্ষাৎ করা।
লিড, টান আছে, একটু টান দিতে, এক আলিফ টান। লিড, ল্যাড, ল্যাড নেতৃত্ব দেওয়া। লিড, ল্যাড, ল্যাড নেতৃত্ব দেওয়া। কেন টান আছে একটু পরের সময় বলে দিব। ফিড, টান আছে, এক আলিফ টান। ফ্যাড, ফ্যাড খাওয়ানো। ফিড, ফ্যাড, ফ্যাড খাওয়ানো। সিট, টান নেই। সিট, সেট, সেট বসা। সিট, সেট, সেট বসা। লার্ন, লার্নড, লার্নড শেখা বা জানা। লার্ন, লার্নড, লার্নড শেখা বা জানা। পেই, পেইড, পেইড প্রদান করা। পেই, পেইড, পেইড প্রদান করা। মেক, মেইড, মেইড তৈরি করা। মেক, মেইড, মেইড তৈরি করা। সেন্ড, সেন্ট, সেন্ট পাঠানো। সেন্ড, সেন্ট, সেন্ট পাঠানো। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট খরচ করা। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট খরচ করা। খিপ, খ্যাপ্ট, খ্যাপ্ট রাখা। খিপ, খ্যাপ্ট, খ্যাপ্ট রাখা। সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট ঝাড়ু দেওয়া। সুইপ, সোয়েপ্ট, সোয়েপ ঝাড়ু দেওয়া। স্লিপ, স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট ঘুমানো। স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট ঘুমানো। আমরা 30টা করে পড়বো, আর মতো 5টা আছে। ফিল, ফেল্ট, ফেল্ট অনুভব করা। ফিল, ফেল্ট, ফেল্ট অনুভব করা। স্পেল, স্পেল্ট, স্পেল্ট বানান করা। স্পেল, স্পেল্ট, স্পেল্ট বানান করা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড খোঁজা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড খোঁজা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা। গেট, গট, গট পাওয়া। গেট, গট, গট পাওয়া। সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমরা 3 মিনিট মনে হয় বেশি নিয়েছি, এখন 11টা 8 বাজে। সবাইকে অনেক অনেক শুক্রিয়া পুরো ক্লাসে থাকার জন্য। শেয়ার করে দিবেন, ক্লাসের শুরুতে যদি শেয়ার না করে থাকেন এখন শেয়ার করে দিবেন। আমরা ইনশাল্লাহ শিটগুলো দিয়ে দিব। এখন 11টা 8 9 বাজে। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শিটগুলো আপনাদের গ্রুপে আপলোড করে দিব। আর বইয়ের ব্যাপারে বলবো, বই শেষ হয়ে যাচ্ছে। যারা বইগুলো সংগ্রহ করতে যাচ্ছেন, খুব দ্রুত আমাদের পোস্টে, আমাদের গ্রুপে একটা পোস্টে বই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনারা আজকে রাতের মধ্যে আমি মোটামুটি কনফার্ম হয়তো শেষ হয়ে যেতে পারে, অথবা কালকে হয়তো সর্বোচ্চ যেতে পারে। তো বই যারা নিতে চাচ্ছেন আজকের মধ্যেই বইটা সংগ্রহ করে ফেলার অনুরোধ জানাবো। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমাদের মাদাইন হিসাবে সন্তানদের ভর্তি করতে চাচ্ছেন এবং ডিপ্লোমাতে ভর্তি হতে চাচ্ছেন 1 বছর 10 মাস মেয়াদি ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, দ্রুত দ্রুত যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব। মাদাইন হিসাবের ক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ অত্যন্ত, পড়াশোনাটা যেমন আমরা খুব খেয়াল রাখি, আমল আখলাকের ব্যাপারে খুব খুব খেয়াল রাখি। ছাত্ররা একদম তাহাজ্জুদ নামাজ আদায় করে পড়াশোনা শুরু করে, এবং প্রতি নামাজের আগেই তাদের কিছু আমল রয়েছে। মাগরিবের আগেও তাদের 20 মিনিট দোয়ায় বসে। মাগরিবের পরে সবাই সম্মিলিতভাবে সূরা ওয়াকিয়া পড়ে, তেলাওয়াত করে। এরপরে হচ্ছে নামাজ পড়ে, অতিরিক্ত কিছু নামাজ পড়ে তারপরে তারা পড়তে বসে। তো পড়াশোনাটা আলহামদুলিল্লাহ আপনারা জেনেছেন যে সারা দেশের মধ্যে তারা সর্বোচ্চ ফলাফল করেছে। মাদাইন ইসলামের প্রসিদ্ধ প্রায় সকল মাদ্রাসা এই বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করেছে। সেই বোর্ড পরীক্ষা তারা সর্বোচ্চ ফলাফল করেছে। 85 জন ছাত্রের মধ্যে 67 জন মুমতাজ। এত বেশি মুমতাজের সংখ্যা আমাদের জানা মতে বোর্ড পরীক্ষার কেউই পায়নি। এবং 19 জন ছাত্র মেধা তালিকায় পেয়েছে, এটাও হচ্ছে সর্বোচ্চ। তো আমরা অনুরোধ করব যে হচ্ছে পড়াশোনা এবং আমল আখলাকের জন্য আমরা সর্বোচ্চ একটা পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি। আপনারা যারা হচ্ছে ভর্তি করতে ইচ্ছুক, সাধারণত মাদ্রাসাগুলোতে ঈদের পরে ভর্তি শুরু হয়, কিন্তু আমাদের মানে 20 রমজানের মধ্যেই হয়তো সমস্ত ধরনের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। সমস্ত ধরনের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, একই সাথে ডিপ্লোমারও। তো যারা ডিপ্লোমা কিংবা হচ্ছে ডিপ্লোমা যেটা হচ্ছে 10 মাস মেয়াদি কম্পিউটার এবং হচ্ছে
ইংলিশ বিভাগ। আমি এটা কি দেখিয়ে দিব কিনা, না আজকে মনে হয় নেই সেটা। আচ্ছা, একটা বিষয়, অনেকেই মাদানী হিসাবে যে আমাদের জিম্মাদার আছেন, ওনার নাম্বারটা চাচ্ছিলেন, ওনার সাথে কথা বলার জন্য আমি জিম্মাদারের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, 01600749163। এই নাম্বারে কথা বলে আপনারা চলে আসবেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদানী হিসাবের সকল শিক্ষক এই মুহূর্তে মাদ্রাসা অবস্থান করছে, এবং গায়রে হাফেজ ছাত্ররাও মাদ্রাসা অবস্থান করছে আলহামদুলিল্লাহ। আমরা রমজানেও ছাত্র মাদানী হিসাবে ছাত্রদেরকে মাদ্রাসায় রাখছি, যারা গায়রে হাফেজ, এবং যারা হাফেজদের মধ্যেও কোনো কারণে হয়তো তারাবি পড়ানোর উপযুক্ত না, বয়স কম, তাদেরকেও আমরা মাদ্রাসায় রেখে দিয়েছি, মাদ্রাসায় তাদের তারাবি ব্যবস্থাপনা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যে কোনো সময় মাদ্রাসায় আসতে পারেন, আগামীকালকে বা পরশু 2-1 দিনের মধ্যে আসার অনুরোধ রইল। আর এই ক্লাসটা সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, ক্লাসটা সকলেই শেয়ার করে দিবেন। আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আজকে শীটটা আপলোড করে দিব। আমাদের জন্য দোয়া করবেন, 2টা ক্লাস যেভাবে সুস্থভাবে নিতে পারলাম, সামনের ক্লাসগুলো যদি সুস্থভাবে নিতে পারে। পড়া সবাই পড়বেন, হ্যাঁ, শুধু ক্লাস দেখবেন না, এটা তো মানে ভিডিও গেমস না যে দেখবেন শুধু আর অনেক কিছু মানে কিছু হয়ে যাবে, একটা পয়েন্ট পেয়ে যাবেন। এটা পড়লে হবে, পড়লে হবে, প্র্যাকটিস করতে হবে। সবাইকে বলবো যে পূর্ণ ফায়দা পাওয়ার জন্য পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।